আমরা টাস্ক ওয়ানের আনসারিং ফরম্যাটের জন্য এই ফরম্যাটটা বাছাই করে নিয়েছিলাম, যে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো অ্যাবাউট ওয়ান সেন্টেন্স, ওভারভিউ লিখবো অ্যাবাউট টু সেন্টেন্সেস, এরপর বডি প্যারাগ্রাফ ওয়ান, এরপর বডি প্যারাগ্রাফ টু। তো আমরা গত ক্লাসে ইন্ট্রোডাকশন দেখছিলাম, ইন্ট্রোডাকশন লেখার সিস্টেম কি, এই ফর্মুলাটা আমরা দেখছিলাম, এই ফর্মুলাটা নিয়ে আলোচনা করছিলাম, এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের লেখার ভাষাটা অনেকটা এরকম হয় যে চার্ট নেম বলবো, তারপর চার্ট এটা কি করতেছে, শো করতেছে, ইলাস্ট্রেট করতেছে নাকি কম্পেয়ার করতেছে, কি কম্পেয়ার করতেছে। দেখা যায় প্রায় সময় পার্সেন্টেজ কম্পেয়ার করা লাগে বা অ্যামাউন্ট, নাম্বার, কোয়ান্টিটি, এগুলো কম্পেয়ার করা লাগে। তারপর যে কম্পেয়ার করা হইতেছে, আহ, সাধারণত যে স্টেট স্ট্যাট কম্পেয়ার করা হয়, কোনো একটা জায়গার আলোচনা থাকে যে এই জায়গার ভিত্তিতে বা এই জায়গা সংক্রান্ত, এরিয়া সংক্রান্ত, এলাকা, দেশ, রাষ্ট্র, ওইটার নাম আসবে, এবং তারপর আমরা একেবারে শেষে দিব সময়কাল। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব এবং হোয়াট, ওয়্যার, ওয়েন, অবজেক্টের মধ্যে আছে হোয়াট, ওয়্যার, ওয়েন, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাই করার পর আমরা একটা এক্সাম্পলও দেখছিলাম। তো আজকে আমরা এর পরের পার্টে চলে যাব। যেহেতু আমরা আলোচনা করছি আমাদের রাইটিং পার্ট ওয়ান বা রাইটিং টাস্ক ওয়ান এর ফরম্যাটটা হবে ইন্ট্রোডাকশন, দেন ওভারভিউ, দেন বডি প্যারাগ্রাফ ওয়ান এন্ড দেন বডি প্যারাগ্রাফ টু। আজকে আমরা ওভারভিউটা দেখে ফেলবো। ওভারভিউ হবে আনুমানিক টু সেন্টেন্সেস, এটা রিজিড কিছু না যে টু সেন্টেন্সেসই হতে হবে, দুইয়ের কম হতে পারবে না, দুইয়ের বেশি হতে পারবে না, এরকম কিছু না। জাস্ট আইডিয়াল একটা নাম্বার হচ্ছে টু সেন্টেন্সেস। ওভারভিউ এর ফর্মুলা কি? ওভারভিউ এর ফর্মুলা একেবারে সিম্পল। ওভারভিউ এর ফর্মুলাটা ইন্ট্রোডাকশনের ফর্মুলা চাইতে আরো বেশি সিম্পল। তবে হ্যাঁ, ওভারভিউ লিখতে গেলে ইন্ট্রোডাকশন লেখার চাইতে একটু বেশি কষ্ট হয়, কারণ ইন্ট্রোডাকশনে সব ইনফরমেশন দেওয়া থাকে। ওভারভিউ এর ক্ষেত্রে আপনাকে অ্যানালাইজ করে কিছু স্পেসিফিক ইনফরমেশন জড়ো করতে হয়। এই স্পেসিফিক ইনফরমেশন গুলোর মধ্যে কি কি আছে? আহ এগুলোর মধ্যে আছে মূল থিম বা মেইন থিম যেটা। যেহেতু যেহেতু ওভারভিউ, ওভারভিউ আপনি কি আলোচনা করতেছেন? ওভারভিউ মানে কি? ওভারভিউ মানে সামারি বা সারমর্ম বা মূল মর্ম। তাহলে সারমর্ম যখন আপনি উল্লেখ করতেছেন, তখন মেইন থিম বা মূল যে আলোচ্য বিষয় বা মূল যে মর্ম, ওইটা তো আপনাকে উল্লেখ করতে হবে। সেকেন্ডলি, আপনাকে খেয়াল রাখতে হবে মেইন চেঞ্জেস কি কি হয়েছে। মেইন চেঞ্জেস এটা যদি আপনি খেয়াল না করেন, তাহলে মেইন থিমটাও আপনি ধরতে পারবেন না। এরপর আপনি ক্যাটাগরাইজেশন করতে পারেন, অর্থাৎ যে পরিবর্তনগুলো হয়েছে, দেখা যাবে যদি একাধিক জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়, মনে করেন তিনটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হইতেছে, এমত অবস্থায় দেখা যাবে যে হয়তো দেখা যেতে পারে যে দুইটার পরিবর্তন একরকম হয়েছে আর একটার পরিবর্তন অন্যরকম হয়েছে। তো আপনি ক্যাটাগরি করে ফেললেন, আপনি বললেন যে এই দুইটার পরিবর্তন একরকম হয়েছে, যে এই দুইটার শুরু হয়েছে কম থেকে আর শেষ পর্যন্ত এটা উঁচু হয়েছে বা বাড়ছে। আবার অপর যেটা বাকি আছে, ওইটা দেখা গেছে যে আগে ভালো অবস্থানে ছিল, পরবর্তীতে গিয়ে ওইটা কমে গেছে, ফর এক্সাম্পল। এবং লাস্টলি আপনি যেটা খেয়াল রাখবেন, এটা এখানে আসলে লাস্টলি বলতে কিছু না, সবগুলোই আপনি খেয়াল রাখবেন, স্টার্টিং এন্ড এন্ডিং। বিশেষ করে গ্রাফের ক্ষেত্রে যদি আপনি স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট দেখেন, তাহলেই মূলত আপনি বুঝতে পারবেন যে মেইন চেঞ্জ কি হয়েছে এবং মেইন কাহিনীটা কি ঘটছে, এবং ইজিলি আপনি ক্যাটাগরাইজেশনটাই করতে পারবেন। এই জন্য এইখানের মূল যে বিষয়টা আপনাকে নজর রাখতে হবে সেটা হলো স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট। আর এই যে এখানে ওভারঅল শব্দটা লেখা আছে, এটা দিয়ে আমরা আমাদের ওভারভিউ এর প্যারাগ্রাফটা স্টার্ট করব। ওভারঅল লিখে ওভারঅল দিয়ে একটা কমা দিব, তারপর স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট দেখে আমি মেইন যে পরিবর্তন, মেইন যে কাহিনী ঘটছে বা ক্যাটাগরাইজেশন, এই জিনিসটা নোট করে ফেলবো। এটা হলো আমাদের ফর্মুলা। স্বাভাবিকভাবে শুধু ফর্মুলা দেখলে বোঝা যাবে না, তো আমরা একটা উদাহরণ দেখে নেব এবং উদাহরণ ভালো করে দেখব, কারণ উদাহরণ দেখার পর আমি ক্লাস ওয়ার্ক দেব বা ক্লাসের কাজ দেব, এবং এই ফর্মুলা এবং উদাহরণের সাথে মিলিয়ে মিলিয়ে আপনাকে এটা করতে হবে। তাহলে আমরা এখন ফর্মুলাটা দেখে নেই, ফর্মুলার অ্যাপ্লিকেশনটা দেখে নেই। আমরা গতকাল ইন্ট্রোডাকশনের আলোচনা করতে গিয়েও এই এক্সাম্পলটা দিয়ে আলোচনা করছিলাম। এখানে কি বলা হয়েছে? দ্য গ্রাফ বিলো শোজ দ্য ডিফারেন্সেস ইন হুইট এক্সপোর্টস ওভার থ্রি ডিফারেন্ট এরিয়াস। অর্থাৎ তিনটা এলাকা থেকে
গম রপ্তানি করা হয়েছে এবং গম রপ্তানি কত সালে কতটুকু কি পরিমাণ হয়েছে, এই জিনিসটার একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে গ্রাফ আকারে। এবং এই গ্রাফটাকে আমার অ্যানালাইজ করতে হবে। এই গ্রাফে যে তথ্যগুলা দেওয়া আছে ওগুলা আমাকে সুন্দর করে একটা রিপোর্টের আকারে লিখতে হবে। এবং আমরা এটার ইন্ট্রোডাকশন দেখছিলাম, ফর্মুলা অ্যাপ্লাই করে দেখছিলাম। আমরা দেখি এখানে এইটার বইয়ের লেখক রেচেল মিশেল উনি কিভাবে লিখছেন। উনি ইন্ট্রোডাকশন লিখছেন এইভাবে: দ্য লাইন গ্রাফ কম্পেয়ার্স থ্রি রিজিয়নস ইন টার্মস অফ এক্সপোর্টস অফ হুইট বিটুইন 1985 and 1990। যে লাইন গ্রাফটা কি করতেছে, দ্য লাইন গ্রাফ, গ্রাফের নাম প্রথমে, কম্পেয়ার করতেছে থ্রি রিজিয়নস ইন টার্মস অফ এক্সপোর্টস অফ হুইট। তো এখানে রিজিয়নের বিষয়টা তিনি আগে এনে ফেলছেন, আমরা চাইলে অন্যভাবে বলতে পারবো যে compares the amount of wheat exported by three regions between 1985 and 1990। এটার মাধ্যমে ইন্ট্রোডাকশন হলো, যেটা আমরা অলরেডি দেখছি। এবং আমরা এখন দেখব ওভারভিউ। ওভারভিউ এর ক্ষেত্রে আমরা কিভাবে বলছিলাম, ওভারঅল লেখার পর আমরা কমা দিয়ে মেইন চেঞ্জেস যেটা ওইটা দেখবো এবং ওইটা দেখে আমরা ওইটা উল্লেখ করব। কারণ ওভারভিউতে সব বিস্তারিত জিনিস আমার উল্লেখ করার দরকার নাই। ওভারভিউ মানে হচ্ছে সামারি, মূল পরিবর্তন কি ঘটছে, কাহিনীটা কি ঘটছে, এটা বলে দেয়া। বিস্তারিত কাহিনী তো আমি বডি প্যারাগ্রাফে বলবো। বিস্তারিত কাহিনী যদি আমি ওভারভিউ বলে ফেলি তাহলে তো ওইটাই আমার বডি প্যারাগ্রাফ হয়ে যাবে, ওইটা তো আর ওভারভিউ হবে না। তাহলে বিস্তারিত কাহিনী বোঝার জন্য আমাকে গ্রাফটা বুঝতে হবে। এবং গ্রাফের প্রত্যেকটা পার্ট বোঝা লাগবে কিনা, না, ওভারভিউ লেখার জন্য প্রত্যেকটা পার্ট বোঝা জরুরি না, তবে সামগ্রিকভাবে কি ঘটছে ওইটা বোঝা জরুরি। সামগ্রিকভাবে আমরা দেখতেছি যে 1985 সালের হিসাব আছে, 86, 87, 88, 89, 90, 90 পর্যন্ত হিসাব দেওয়া আছে। এবং 85 সালে আহ, দেখা গেছে যে অস্ট্রেলিয়ার হুইট এক্সপোর্টের পরিমাণ ছিল 15, কত, 15, এই যে এখানে লেখা আছে 15 মিলিয়নস অফ টনস, মানে 15 মিলিয়ন টন হুইট রপ্তানি করছে বা এক্সপোর্ট করছে অস্ট্রেলিয়া। কানাডা করছে সবচাইতে বেশি, কানাডা করছে অলমোস্ট 18 মিলিয়ন বা নিয়ারলি 18 মিলিয়ন। নিয়ারলি বা অলমোস্ট কেন বললাম, কারণ এখানে তো আসলে এক্সাক্ট নাম্বারটা দেখা যাচ্ছে না, এই ক্ষেত্রে আমি এক্সাক্ট বলতে পারবো না। আমি যদি এক্সাক্ট নাম্বার লিখি তাহলে এটা আমার পক্ষ থেকে একটা ভুল হবে, এই জন্য আমি লিখবো আনুমানিক। আনুমানিক মানে কি, অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি কানাডা এক্সপোর্টেড অ্যাপ্রক্সিমেটলি 18 মিলিয়ন টনস অফ হুইট ইন দ্য ইয়ার 1985। আর লাস্টলি ইউরোপিয়ান কমিউনিটি কি করছে, ইউরোপিয়ান কমিউনিটি হলো মাঝামাঝি, 15 এবং 18 এর মাঝামাঝি, আনুমানিক 16 বা 17, এই দুইটার একটা হবে, আমরা ধরে নিলাম 16। তাহলে আমরা বলবো যে the European community exported around 16 million tons of wheat in the year 1985। তাহলে এটা হলো আমার স্টার্টিং পয়েন্ট। শুরুতে সবাই কাছাকাছি, এর মধ্যে আবার কানাডা বেশি এবং কম হলো অস্ট্রেলিয়া, আর ইউরোপিয়ান কমিউনিটি এই দুইটার মাঝামাঝি। শেষমেশ কি ঘটছে, শেষমেশ আমরা দেখতে পারতেছি কানাডা যেখানে ছিল অলমোস্ট সেম জায়গায় আছে, বলতে গেলে কোনো পরিবর্তন হয় নাই। অস্ট্রেলিয়াতে কি ঘটছে, অস্ট্রেলিয়া নিচের দিকে চলে গেছে, শুরু হয়েছে 15 মিলিয়নে, 1985-এ 15 মিলিয়ন টন, আর 1990-তে কত, 1990-তে জাস্ট অ্যাবাভ 10 মিলিয়ন টনস, অ্যাবাউট 11 বা 12 হবে, 11 মিলিয়ন টনস ধরলাম। অপরদিকে ইউরোপিয়ান কমিউনিটি কি হলো, ইউরোপিয়ান কমিউনিটির উন্নতি হয়েছে, তারা শুরু করছে কোথা থেকে, শুরু করছে অ্যারাউন্ড 16 or 17 মিলিয়ন টনস, এবং তাদের উন্নতি হইতে হইতে তারা গেছে কত, কোন জায়গায়, তারা গেছে জাস্ট অ্যাবাভ 20 মিলিয়ন টনস বা অ্যারাউন্ড 21 মিলিয়ন টনস। তাহলে মূল পরিবর্তনটা কি ঘটছে, মূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে এক একটার ক্ষেত্রে এক এক রকম ঘটছে, এখানে ক্যাটেগরাইজেশন করাটা কঠিন, এক একটার ক্ষেত্রে এক এক রকম পরিবর্তন ঘটছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার পরিবর্তন ঘটছে যে অস্ট্রেলিয়া নিচের দিকে চলে গেছে, কানাডা গেছে, কানাডা জায়গায় থেকে গেছে শেষমেশ, আর ইউরোপিয়ান কমিউনিটির উন্নতি ঘটছে। তাহলে আমরা এখন দেখব যে এই জিনিসগুলাকে লেখক কিভাবে লিখছে। এই যে মূল পরিবর্তন, যেটা মূল পরিবর্তনটা কি, যে এক এক দেশ এক এক রকম হুইট এক্সপোর্ট এক্সপিরিয়েন্স করছে।
দেখি লেখক কি লিখছে ওভারভিউ। লেখক লিখছেন, ওভারঅল দ্য থ্রি রিজিয়নস এক্সপেরিয়েন্স ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য টাইম পিরিয়ড। তাহলে আমাদের যে অবজারভেশনটা, ওইটা লেখকের বা লেখিকার অবজারভেশনের সাথে মিলে গেছে, যেটা হলো ওভারঅল দ্য থ্রি রিজিয়নস এক্সপিরিয়েন্সড ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য টাইম পিরিয়ড। যে সময়কাল আছে, নির্দিষ্ট যে সময়কাল, এই সময়ের মধ্যে তিনটা জায়গা তিনটা ভিন্ন ভিন্ন ট্রেন্ড এক্সপিরিয়েন্স করছে। এই যে ট্রেন্ড শব্দটা এখানে ইম্পর্টেন্ট। ট্রেন্ডস বলা হয় যেটা চলমান থাকে, ওইটাকে ট্রেন্ড বলা হয়। যেমন যখন কোনো একটা স্পেসিফিক মিম ফর এক্সাম্পল, বা কোনো একটা কৌতুক বা কোনো একটা ভিডিও ফেসবুকে চলমান থাকে, তখন ওইটাকে বলা হয় ট্রেন্ড। বা কোনো একটা নিয়ম যখন চলমান থাকে, তখন ওইটাকে বলা হয় ট্রেন্ড। অপরদিকে এখানে ট্রেন্ড বলতে কি বোঝানো হয়েছে? এখানে ট্রেন্ড বলতে বোঝানো হয়েছে গ্রাফের অবস্থা। যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি শুধু কানাডার গ্রাফটা দেখি, কানাডার কার্ভটা দেখি, এটাকে কার্ভ বলা হয়। আহ, কানাডার কার্ভ লাইন, কার্ভটা দেখলে আমরা দেখতে পারবো যে এটা ট্রেন্ড কি। প্রথম বছর তার ট্রেন্ড হচ্ছে নিচের দিকে, দ্বিতীয় বছর তার ট্রেন্ড হচ্ছে ঊর্ধ্বগতি, আবার পরের বছর মানে সরাসরি নিচের দিকে নেমে গেছে, এরপর আবার পরের বছর উপরে উঠছে। তার মানে অনেকটা জিগজ্যাগ হয়েছে, ফ্লাকচুয়েশন হয়েছে, যেটাকে বলা হয় ফ্লাকচুয়েশন, মানে উঠা নামা করা। তো এগুলো হলো ট্রেন্ড। তাহলে ওভারঅল ট্রেন্ড কি? ওভারঅল ট্রেন্ড, কানাডার ওভারঅল ট্রেন্ড হচ্ছে ফ্লাকচুয়েশন, অস্ট্রেলিয়ার ওভারঅল ট্রেন্ড হচ্ছে নিচের দিকে যাওয়া, আর ইউরোপিয়ান কমিউনিটির ওভারঅল ট্রেন্ড হচ্ছে প্রথমে নিচে নামলেও শেষমেশ উপরের দিকে ওঠা। তার মানে কি, প্রত্যেকটা এলাকার ট্রেন্ড ভিন্ন ভিন্ন হয়েছে। এই জিনিসটাই লিখছে, দ্য থ্রি রিজিয়নস এক্সপিরিয়েন্সড ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য টাইম পিরিয়ড। এরপর আলাদা করে প্রত্যেকটার কথা বলছে। while the wheat export in Canada and European countries rose with some fluctuations। এরপর লেখিকা কি কি করছেন, কানাডা এবং ইউরোপিয়ান কান্ট্রির যে ট্রেন্ডটা, যে কার্ভটা, এটাকে উনি এক ক্যাটাগরিতে ফেলে দিয়েছেন। উনি বলছেন কি, যে কিছু ফ্লাকচুয়েশনের সহ উপরে উঠছে, শেষ পর্যন্ত উন্নতি হয়েছে। যদিও এখানে আমরা দ্বিমত পোষণ করব, কারণ কানাডার অবস্থা আসলে শেষ দিকে দেখা যাচ্ছে যে প্রথম দিকের প্রায় সমানই, তাই উন্নতি বলার পক্ষে থাকবো না। বাট অবশ্যই এই জিনিসগুলো তো একেবারে ক্লিয়ার না, যেহেতু এখানে ক্লিয়ার নাম্বার দেয় নাই। লেখিকা কি বলতেছেন, while the wheat export in Canada and European countries rose with some fluctuations, the export in Australia fell over time। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রোজ উইথ সাম ফ্লাকচুয়েশনস। আমরা আলোচনা করছি ফ্লাকচুয়েশন মানে কি, ট্রেন্ডের মধ্যে যখন যখন উঠানামা থাকবে, ওইটাকে বলা হয় ফ্লাকচুয়েশন, মানে একবার উঠতেছে একবার নামতেছে, একবার উঠতেছে একবার নামতেছে। তো কানাডার ট্রেন্ড যেটা বা কানাডার যে কার্ভ যেটা, এটাতে আমরা ক্লিয়ারলি দেখতেছি যে এখানে উঠানামা আছে। কিন্তু অস্ট্রেলিয়ার কার্ভ যেটা, ওইটাতে কিন্তু উঠানামা নাই। অস্ট্রেলিয়ার কার্ভে কি আছে, একবার উঠে পড়ে নেমে গেছে। অপর দিকে ইউরোপিয়ান কমিউনিটির যে কার্ভ যেটা, ওইটাতে হালকা ওঠানামা আছে, ওইটাতে বেশি ওঠানামা নাই। তো আমরা চাইলে তিনটা ক্যাটাগরি করতে পারবো। আমরা চাইলে বলতে পারবো যে কানাডার উইট এক্সপোর্টে দেখা গেছে যে অনেক বেশি ফ্লাকচুয়েশন হয়েছে। অপরদিকে ইউরোপিয়ান কমিউনিটির হুইট এক্সপোর্টের ট্রেন্ডে দেখা গেছে কি, যে খুব বেশি ফ্লাকচুয়েশন হয় নাই, অল্প একটু ফ্লাকচুয়েশন হয়েছে এবং ওভারঅল তাদের উন্নতি হয়েছে। অপরদিকে দি এক্সপোর্ট ইন অস্ট্রেলিয়া ফেল ওভার টাইম, যে সময়ের সাথে সাথে অস্ট্রেলিয়ার হুইট এক্সপোর্টের পরিমাণ শুধু কমছেই, বাড়ে নাই, ফ্লাকচুয়েশনও হয় নাই। এই হলো মূল কাহিনী। তাহলে আশা করি বোঝা গেছে যে ওভারভিউটা কিভাবে লিখতে হয়। ওভারভিউ হচ্ছে ওভারঅল লেখার পর মূল কাহিনী উল্লেখ করা, তিনটা রিজিয়ন, এই যে, এবং মূল কাহিনী বোঝার জন্য, মূল পরিবর্তনগুলো বোঝার জন্য আমাকে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দেখতে হবে। আর মাঝখানের বিষয়গুলা দেখে বুঝতে পারলে ভালো, না বুঝলেও খুব একটা সমস্যা নেই। আপনি যদি শুধু স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দেখে লিখে ফেলেন, এইটাই আপনার জন্য এনাফ হবে।
ঠিক আছে, তাহলে আমরা এই যে টেবিল চার্ট যেটা আছে এটার স্যাম্পল ইন্ট্রোডাকশন এবং স্যাম্পল ওভারভিউ কিরকম হতে পারে দেখে নেই। আবারও আমি নিজ থেকে লিখতেছি না, বইয়ের লেখক বা বইয়ের লেখিকা রেচেল মিশেল, যার লেখা অনেক বেটার, ওনার এক্সাম্পলটা আমরা অ্যানালাইজ করব। তার আগে আমরা একটু দেখে নিই এখানে কি কি ঘটছে। এখানে ইন্ট্রোডাকশনের জন্য যতটুকু দেখা দরকার সেটা হলো কোয়েশ্চেন। কোয়েশ্চনে কি বলা হয়েছে, দ্য টেবিল বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য এভারেজ অ্যানুয়াল স্পেন্ডিং অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ। এখানে কিওয়ার্ড হচ্ছে এভারেজ, আরেকটা হচ্ছে অ্যানুয়াল স্পেন্ডিং, এরপর আছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং 3 ডিফারেন্ট কান্ট্রিজ। এই জিনিসগুলো আমরা আমাদের কোয়েশ্চন থেকে জানতে পারি। বাদ বাকি আরো একটা জিনিস যেটা কোয়েশ্চনের মধ্যে, কোয়েশ্চনের স্টেটমেন্টের মধ্যে নাই, বাট গ্রাফের মধ্যে বা টেবিলের মধ্যে আছে, যেটা হলো আমরা দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে 5টা ক্যাটাগরি আছে: অ্যাকোমোডেশন, ফুড, বুকস, লেজার এন্ড আদার্স। এই 5টা ক্যাটাগরির কথা আমরা চাইলে ইন্ট্রোডাকশনে উল্লেখ করতে পারবো। তাহলে আমরা চলুন দেখে আসি বইয়ের লেখিকা কিভাবে লিখলেন। বইয়ের লেখিকা লিখছেন, দ্য গিভেন টেবিল কম্পেয়ার্স, আমাদের ফর্মুলার প্রথম অংশ যেটা, হ্যাঁ, দ্য টেবিল compares the percentage of expenditure, the percentage of expenditure which college students from 3 countries spend on different living expenses each year. Compare কি compare করতেছে, the percentage of expenditure which college students expenditure যেটা কলেজ স্টুডেন্টরা করে থাকে from 3 different countries spend, যেটা 3টা দেশের স্টুডেন্টরা স্পেন্ড করে থাকে। এখানের মধ্যে একসাথে কি এবং কোথায় দুইটাই চলে আসলো। on different living expenses each year, on different living expenses each year, এখানের মধ্যে ডিফারেন্ট লিভিং এক্সপেন্সেস বলার মাধ্যমে এই 5টা ক্যাটাগরির কথা বলে ফেললো, এবং ইচ ইয়ার বলার মাধ্যমে এখানে সময়কালের বিষয়টাও কভার করে ফেললো। তাহলে যতটুকু ডিটেলস পারছে তারা কনসাইজ করে, কম্প্যাক্ট করে ইন্ট্রোডাকশনের মধ্যে আনার চেষ্টা করছে। এই জন্য এটা একটা ফ্যান্টাস্টিক ইন্ট্রোডাকশন হয়েছে। নাও উই উইল মুভ অন টু দা ওভারভিউ। ওভারভিউ এর জন্য আমার কি দরকার? আমরা দেখছিলাম যে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি যে উল্লেখযোগ্য কি কি ঘটছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এখানে উল্লেখযোগ্য কি ঘটছে, উল্লেখযোগ্য জিনিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি এ তে সব থেকে বেশি খরচ করা হয়, কান্ট্রি সি তে সবচেয়ে কম খরচ করা হয়। কান্ট্রি এ তেও, কান্ট্রি এ, বি, সি, হ্যাঁ, এ এবং বি তে অ্যাকোমোডেশনের সব থেকে বেশি খরচ হয়, আর সি তে ফুডের সব থেকে বেশি খরচ হয়। আর সবগুলা দেশেই আপনার আদার্স খরচ, যেটা আদার্স ক্যাটাগরির যে খরচ, ওইগুলা আহ, আ- ওইগুলা সবচাইতে কম। তাহলে এই কয়েকটা জিনিস, প্রত্যেকটা জিনিস আমাকে উল্লেখ করতে হবে না। আমরা যদি দেখি অনেকগুলা জিনিসই পাবো যেগুলা উল্লেখযোগ্য, কিন্তু ওভারভিউ তো বেশি বড় হবে না। ওভারভিউ আমি আহ, মূল কাহিনীটা বলবো। মূল কাহিনী বলার পাশাপাশি আমার যদি মনে হয় যে আরো একটু লম্বা করা দরকার, তখন আমি 2-1টা উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করব। আমরা দেখি এই বইয়ের লেখক বা লেখিকা উনি কিরকম করছেন। উনি লিখছেন, ওভারঅল the total spending of students in country A was higher than the expenditure of students in countries B and C. অর্থাৎ কান্ট্রি এ এর স্টুডেন্টদের খরচপাতি বা খরচ এভারেজে বা টোটাল কান্ট্রি বি বা কান্ট্রি সি এর স্টুডেন্টদের চাইতে বেশি ছিল। ইন অল কান্ট্রিজ, সেকেন্ড লাইন, সেকেন্ড সেন্টেন্স শুরু করলেন, ইন অল কান্ট্রিজ স্টুডেন্টস স্পেন্ড দি হাইয়েস্ট প্রপোর্শন অফ দেয়ার বাজেট অন অ্যাকোমোডেশন এন্ড ফুড। তারপর আমরা বলছিলাম উল্লেখযোগ্য বিষয় একটা বা দুইটা উল্লেখ করলেন। এখানে লেখক এই জিনিসটাই করছেন, উনি একটা উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করছেন এবং ওভারঅল যে বিষয়টা নজরে পড়ার মতো ওইটা প্রথমে উল্লেখ করছেন, যে কান্ট্রি এ এর স্পেন্ডিং হচ্ছে সবচেয়ে বেশি। এরপর উনি স্পেসিফিকলি বলছেন যে সবগুলা দেশের ক্ষেত্রেই সবচাইতে বেশি স্পেন্ড স্পেন্ডিং বা এক্সপেন্ডিচার হয়েছে অন অ্যাকোমোডেশন এন্ড ফুড। অ্যাকোমোডেশন মানে থাকার ব্যবস্থা এবং খাবারে। এটা খুব উপকারী একটা স্ট্যাটিস্টিক্স বলা যায়। তার মানে আমাদের জীবনে ওই জিনিসটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। আমরাও যদি দেখি তাহলে দেখতে পারবো যে অ্যাকোমোডেশন, ফুড এগুলোতেই বেশি খরচ হয়। আর স্টুডেন্ট হিসাবে বুক বা স্টাডি রিলেটেড জিনিসগুলোতে খরচ হয়। আর লেজার মানে অনেকটা বলতে পারেন যে অবসর সময়, যে এন্টারটেইনমেন্ট বা এই ধরনের বিষয়, বাইরে খাওয়া দাওয়া। তাহলে আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, ওভারভিউ দেখলাম, স্যাম্পল দেখলাম। এখন আমরা
এই ক্লাসের পর বেশি বেশি করে টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন এবং ওভারভিউটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, এবং আগামী ক্লাসে আমরা বডি প্যারাগ্রাফ 1 ও বডি প্যারাগ্রাফ 2 দুইটাই দেখে ফেলবো।